হ্যালো বন্ধুরা, এখানে আমরা পর্বের শুরুতে দেখতে পাই জাপানি পুলিশ হেডকোয়ার্টারের একটি দৃশ্য। এখানে একটি রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে তাদের কাছে মোট 3029টি ফোন কল এবং মেসেজ এসেছে। এর মধ্যে 4 জন মানুষ দাবি করেছে যে তারা কিরা চেনে এবং তাকে দেখেছে। এছাড়াও 2-1 জন এমনও আছে যারা বলেছে যে তারা কিরা ব্যক্তিগতভাবে জানে। এই সমস্ত তথ্য এড়িয়ে তারা একটি রেকর্ড তৈরি করে এবং জানান যে কিরা শনাক্ত করার জন্য এ তথ্য যথেষ্ট নয়। তবে এটি দেখা গেছে যে অধিকাংশ ভিকটিমের মৃত্যু সন্ধ্যা 4টা থেকে রাত 2:30 এর মধ্যে ঘটেছে। এর মধ্যে 6:00 ঘটনা রাতে, বিশেষত মধ্যরাত 1-2টার সময় ঘটে। এছাড়া শনিবার, রবিবার এবং ছুটির দিনগুলোতে এই ঘটনার সংখ্যা আরও বেড়ে যায়। এই তথ্যগুলো বিশ্লেষণ করে অনুমান করে যে অপরাধী একজন ছাত্র হতে পারে। মনে করা হচ্ছে এটি হয়তো কোনো বাচ্চা যে নিজের মতো করে ঈশ্বর হতে চায় এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। এটি একটু শিশুসুলভ ধারণা মনে হলেও অনেকে এর পক্ষে একমত। মিটিং চলাকালীন মাচারা উঠে বলেন, আমি শুধু বলতে চাই, যা কিছু হচ্ছে তা সঠিক দিকেই হচ্ছে। তবে এটা বলতে হবে যে জাপানে সাম্প্রতিক সময়ে অপরাধের হার অনেক কমে গেছে। কি মিটিংয়ে কিছু কর্মকর্তা মাচারার এই বক্তব্যকে গুরুত্ব না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। পরে মিটিংয়ের পর মাচারা ক্ষমা চান এবং বলেন, আমি জানতে চাই, কি এই ব্যক্তির পরিচয় কোনোভাবে প্রকাশ্যে আনা হয়েছে, যেমন তার ছবি বা নাম। মিটিংয়ের পর ঘটনাগুলো আরও জটিল হয়ে ওঠে। অন্যদিকে আমরা দেখতে পাই লাইট তার বোনকে পড়াচ্ছে। পরে সে তার বাবার সঙ্গে খাবার খেতে যায়। লাইট খুব স্বাভাবিক আচরণ করে এবং তার পরিবার তাকে প্রশংসা করে যে সে খুব জনপ্রিয় এবং প্রতিভাবান। লাইট চিন্তা করে যে যদি কোনোভাবে পুলিশ তাকে সন্দেহ করে, তাহলে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। সে তার পরিকল্পনাগুলো সময়সূচি অনুযায়ী তৈরি করে। এভাবেই এই দৃশ্য এগিয়ে যায়। রিউক লাইটকে বলে, ইন্টেলিজেন্ট হলে তার নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। এটা উপরেই থাকবে কি। এরপর সে থামে এবং বলে, ঠিক আছে, এখন আমি বুঝতে পেরেছি কেন তুমি এত আত্মবিশ্বাসী। তোমার বাবা পুলিশ? লাইট উত্তরে বলে, হ্যাঁ, এবং এ কারণেই আমি তাদের কম্পিউটারে সহজেই প্রবেশ করতে পারি। এই প্রক্রিয়ার মাধ্যমে লাইট পুলিশদের তদন্ত সম্পর্কিত তথ্য জানার পরিকল্পনা করে। সে তার নিজের কম্পিউটারকে হ্যাক করে, যেখানে সে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পায়। এর মাধ্যমে লাইট জানতে পারে যে পুলিশ সন্দেহ করছে অপরাধী একজন ছাত্র হতে পারে। লাইট তার ডেথ নোট ব্যবহার করে একটি নিয়ম নির্ধারণ করে, যেখানে সে কারও নাম লিখে মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক এবং নির্দিষ্ট সময় উল্লেখ করে। এটি করার মাধ্যমে সে নিশ্চিত করে যে ভুক্তভোগী নির্ধারিত সময়েই মারা যাবে। উদাহরণস্বরূপ, যদি সে কোনো অপরাধীর নাম লিখে এবং সময় 4:00 সেকেন্ড উল্লেখ করে, তবে ওই ব্যক্তি ঠিক 4:00 সেকেন্ডের মধ্যেই মারা যাবে। এদিকে লাইট তার দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যায়, যেমন স্কুলে যাওয়া, খেলা এবং অন্য কাজ। এর মধ্যেই অপরাধীরা একের পর এক মারা যেতে থাকে। অন্যদিকে জাপানি পুলিশ হেডকোয়ার্টারে আমরা দেখি সিনিয়র অফিসাররা আলোচনা করছেন। তারা জানায় যে আবারও 2-4 জন মারা গেছে এবং তাদের মধ্যে একটি প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে। কেউ বলে যে অপরাধী নিয়মিত কাজ করছে, কিন্তু একজন সদস্য উল্লেখ করে যে স্কুলে পড়া কোনো ছাত্র 2 দিনের জন্য ছুটি নিতে পারবে না। তখন এল বলে, এইসব ঘটনাগুলো থেকে বোঝা যায় যে অপরাধী শুধু অপরাধীদের টার্গেট করছে, তবে সে কোনো উদ্দেশ্য ছাড়া কাউকে হত্যা করছে না। মৃত্যুর সময় নির্ধারণ করা সম্ভব। ভাবো তো, যদি প্রতি ঘণ্টায় একজন ইমেইল ব্যবহারকারীকে হত্যা করা হয়, কেন এমনটা ঘটছে যখন আগে এটা দেখা যায়নি? আমরা যদি ধরে নিই এর পেছনে কোনো পরিকল্পিত কারণ রয়েছে, তাহলে সময়ের এই পরিবর্তন অবশ্যই লক্ষ্য করার মতো বিষয়। লাইট বুঝতে পারে যে পুলিশের ফাইলের তথ্য বের করতে হবে। এদিকে একটি দৃশ্যে দেখা যায় লাইট বাড়ি ফিরে আসছে। সে বলে, এখনও পর্যন্ত পুলিশের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে কি সে এমন একটি উপায় তৈরি করে যার মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টারের তথ্য বের করা যায়। লাইট মন্তব্য করে, এই বিশ্বাসটি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু এখানে একটি সমস্যা। যদি তুমি পরিকল্পিতভাবে সময় পরিবর্তন করো, তবে পুলিশ সন্দেহ করবে। এতে করে বিপদ বাড়বে। লাইট মনে করে, পুলিশের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক প্রমাণিত হলে তার জন্য আরও সমস্যা তৈরি হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় লাইট নিজের কথা ভাবতে থাকে এবং বলে, আমার লক্ষ্য হল পরিস্থিতি এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে আমি সহজেই তাদের পরাস্ত করতে পারি। কি লাইট জানে যে পুরো পৃথিবীতে খুব কম লোক একে অপরের উপর বিশ্বাস রাখে। অন্যদিকে পুলিশ হেডকোয়ার্টারে কিছু অফিসার তাদের পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছে, কারণ তারা বিশ্বাস করে তাদের জীবনের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন পুলিশ অফিসার মন্তব্য করে, যদি আমি অপরাধী হতাম, তাহলে প্রথমেই তাদের হত্যা করতাম যারা আমাকে ধরার চেষ্টা করছে।
লাইট এই সব কিছুকে তার সুবিধায় ব্যবহার করার জন্য একটি নতুন কৌশল তৈরি করে। তার মতে, যদি সবাই একে অপরের উপর সন্দেহ করে এবং নিজেরাই নিজেদের তদন্ত করতে শুরু করে, টুর সময় নির্ধারণের ক্ষমতা থাকা সত্ত্বেও লাইট কিছু সমস্যার সম্মুখীন হয়। সে বুঝতে পারে কেউ তাকে অনুসরণ করছে। দৃশ্যে দেখা যায় লাইট লক্ষ্য করে পেছন থেকে কেউ তাকে দেখছে, যদিও সরাসরি তার উপস্থিতি প্রমাণিত হয় না। লাইটের মনে সন্দেহ দানা বাঁধে এবং সে বলে, যদি আমি আমার অনুসরণকারীর পরিচয় জানি, তাহলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব। এক পর্যায়ে লাইট বাড়ি ফিরে এসে জানালা দিয়ে নিচে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। সে ভাবতে থাকে পুলিশের তদন্ত এত দ্রুত শুরু হওয়া সম্ভব কিনা। এই কাজের জন্য অনেক মানুষের প্রয়োজন হবে, সে বলে। লাইটের আত্মবিশ্বাস, বাইরে থেকে সে একজন সাধারণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রের মতোই দেখায়। কিন্তু পরিস্থিতি তার উপর চাপ সৃষ্টি করে। লাইট একটি নতুন তথ্য শিখে অবাক হয়। রিউক তাকে জানায়, যদি কেউ মৃত্যুর সময় নির্ধারণ করে এবং কাউকে আগেই হত্যা করে, তবে হত্যাকারীর জীবনকাল সেই সময়ের সঙ্গে যুক্ত হয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি 6-0 বছর পর্যন্ত বাঁচার কথা থাকে এবং তাকে 4-0 বছর বয়সে হত্যা করা হয়, তাহলে সেই 2-0 বছর হত্যাকারীর জীবনে যোগ হয়। এটি তাকে নতুন পরিকল্পনার দিকে পরিচালিত করে। তবে রিউক তাকে এটাও বলে, তোমার জীবনের সময় এভাবে বাড়বে না। এই নিয়ম শুধু শিনিগামী দুনিয়ায় প্রযোজ্য, এটি প্রথম বড় পার্থক্য যা লাইট শিখে। শিনিগামীদের চোখের বিশেষ ক্ষমতার মাধ্যমে তারা মানুষের নাম এবং অবশিষ্ট জীবন দেখতে পারে। এটি লাইটকে চমকে দেয় এবং সে বলে, আমি এই ক্ষমতার কথা আগে কখনো শুনিনি। শিনিগামী তার ক্ষমতার আরও কিছু দিক প্রকাশ করে। যদি তুমি শিনিগামী চোখ পাও, তাহলে তুমি কোনো ব্যক্তির নাম এবং তার বাকি জীবন সহজেই দেখতে পারবে। তবে এই ক্ষমতার জন্য তোমার নিজের জীবনের অর্ধেক সময় বিসর্জন দিতে হবে। লাইট দ্বিধায় পড়ে। সে বলে, তোমার চোখ আমাদের মতো নয়। তোমাদের চোখ একেবারে আলাদা। তবে আমি নিশ্চিত, আমি এমন কোনো সিদ্ধান্ত নেব না যা আমার লক্ষ্যের বিপরীতে যায়। শিনিগামী বলে, তোমাকে যদি শিনিগামী চোখ নিতে হয়, তবে তোমাকে তোমার জীবনের অর্ধেক অংশ আমাকে দিতে হবে। সে ভাবে, আমার জীবনের অর্ধেক? কিভাবে? যদি আমার আরও 5-0 বছর বেঁচে থাকার কথা হয়, তবে তার মানে আমি মাত্র 2-5 বছর পেতাম। টি শুনে লাইট ভাবে, যদি আমি এটা গ্রহণ করি, তাহলে আমার শত্রুদের খুঁজে বের করা এবং তাদের পরাজিত করা আরও সহজ হয়ে যাবে। কিন্তু এর মূল্য দিতে হবে আমার জীবনের অর্ধেক। এই ভিডিওটি এখানেই শেষ।